প্রিয় দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন হেলথ টকে, সৌজন্যে এসকেএফ অনকোলজি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার রকিবউদ্দিন আহমেদ, ক্যান্সার বিশেষজ্ঞ, রেডিওথেরাপি অ্যান্ড অনকোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজের সকল দর্শকদেরকে ধন্যবাদ। জি, যেহেতু আজকে আমাদের বিষয় ব্রেস্ট ক্যান্সার, আর অক্টোবর মাসটাকে ব্রেস্ট ক্যান্সারের সচেতনতার মাস হিসেবে যেহেতু কাজ করা হচ্ছে, আপনার কাছে এই সম্পর্কে জানতে চাচ্ছি যে বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের এখন অবস্থানটা কোন পর্যায়ে আছে? আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আসলে ব্রেস্ট ক্যান্সার বাংলাদেশে যদি আমরা পুরুষ এবং মহিলা দুটো ভাগ করি, তো মেয়েদের ভিতরে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে আমরা এখন টপ মোস্ট ওয়ান, অর্থাৎ নাম্বার ওয়ান ক্যান্সারই ব্রেস্ট ক্যান্সার। তো ব্রেস্ট ক্যান্সারের এরকম আমাদের দেশে প্রেজেন্টেশনগুলো একটু ডিলে হয় বলে আমাদের দেশে এই ব্রেস্ট ক্যান্সারের মৃত্যুর হার একটু বেশি। তো তারপরও আমাদের এই যে অক্টোবর মাসের কথা বললেন, এটি আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্যই হচ্ছে এরকম যে আমরা মানুষকে সচেতন করব, যাতে করে আমরা শুরুতে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করতে পারি। একটি কথা না বললেই নয়, যদি প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা যায়, এটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়া সম্ভব। আচ্ছা, সুতরাং অক্টোবর মাসটি আমরা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে ট্রিট করি। তো শুধু অক্টোবর না, আমার মনে হয় সারা বছরব্যাপী আমাদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন হওয়া উচিত। এই মাসটিকে আলাদা করে ব্রেস্ট ক্যান্সারের জন্যই নির্ধারিত করা হয়েছে। আচ্ছা, বাট সচেতনতা শুধু অক্টোবর না, আমি মনে করি হোল দ্য ইয়ার সমস্ত সময়তেই আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন থাকব, যাতে করে আমরা আর্লি ডায়াগনোসিসে যেতে পারি। জি, ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো সাধারণত কি কি থাকে? ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করি। ব্রেস্ট ক্যান্সার যদি শুধু স্তনেই সীমাবদ্ধ থাকে তাহলে তখন একরকম সিমটম। যদি ব্রেস্ট ক্যান্সার স্তন থেকে অন্য কোথাও ছড়িয়ে পড়ে, তাহলে লক্ষণগুলো যেই জায়গাটায় ছড়িয়ে পড়েছে ওটির সাথে সম্পর্কযুক্ত। এবার আসা যাক, প্রথম যদি ব্রেস্ট ক্যান্সার যদি স্তনেই সীমাবদ্ধ থেকে থাকে, আসলে ব্রেস্ট ক্যান্সারের আমাদের প্রাথমিক লক্ষণই হচ্ছে একটি চাকা বা একটা পিণ্ড, অর্থাৎ ব্রেস্টে একটি চাকাই নিয়েই সাধারণত ব্রেস্ট ক্যান্সারের রোগীগুলো প্রেজেন্ট করে। আচ্ছা, তো এটি হচ্ছে প্রাথমিক চিকিৎসা। এবং আরও একটি বিষয় খুব স্মরণযোগ্য, এটি কিন্তু কখনোই ব্যথা সহ হয় না, অর্থাৎ এটি ব্যথামুক্ত একটি লাম, পেইনলেস বলি আমরা ইংরেজিতে, অর্থাৎ এখানে কোনো ব্যথা হয় না। অনেকেই আমাদের কাছে এসে নোটিশ করে যে বুকের চাকাটা অনেক দিন যাবত পাচ্ছি, বাট এখানে কোনো ব্যথা বেদনা নেই। আসলে আমাদের ব্রেস্ট ক্যান্সারের ব্রেস্টে যে চাকাটা হবে এটি কোনো ব্যথা যুক্ত থাকবে না, অর্থাৎ ব্যথামুক্ত একটি চাকাই ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, যখন রোগটা শুধুমাত্র ব্রেস্টে অর্থাৎ স্তনেই সীমাবদ্ধ থাকবে। এটি ব্রেস্ট থেকে সরিয়ে বগলেও আসতে পারে। যদি এটি অনেক বিলম্বে উপস্থিত হয়, তাহলে আমাদের যেটি হতে পারে স্তনের বোটাটা ভিতরের দিকে চলে যেতে পারে, স্তনের যে স্কিন যেটি চামড়া, এখানে ক্ষতর সৃষ্টি হতে পারে, ওখানে একটা ঘায়ের সৃষ্টি করতে পারে। এগুলো কিন্তু পরবর্তী অর্থাৎ অ্যাডভান্স ক্ষেত্রে। প্রাথমিক পর্যায়ে শুধু একটি চাকাই ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। যদি কোনো চাকার অস্তিত্ব পাওয়া যায়, তাহলে আমরা যেন অবশ্যই এটিকে আমরা ইভ্যালুয়েশন করি এটি ব্রেস্ট ক্যান্সার কি না, অর্থাৎ ডক্টরের শরণাপন্ন হওয়াটা জরুরি। আরও একটি কথা যে বলেছি, ব্রেস্ট থেকে যদি অন্য কোথাও চলে যায়, এটি সাধারণত অ্যাডভান্স ক্ষেত্রে হয়ে থাকে। এটাকে আমরা মেটাস্টেটিক সেটিং বলি। যেরকম ব্রেস্ট থেকে ফুসফুসে যেতে পারে, তখন একটি রোগী কাশি বা শ্বাসকষ্ট নিয়ে আসবে। এটি ব্রেস্ট থেকে লিভারে যেতে পারে, তাহলে লিভারের এরিয়াতে ব্যথা হবে, বা ইভেন জন্ডিস নিয়েও আসতে পারে। এটি হাড্ডিতে যেতে পারে, যদি হাড্ডিতে যে চলে যায়, হাড্ডি ভেঙেও যেতে পারে, প্রচণ্ড ব্যথা নিয়ে আমাদের কাছে আসবে। এমনকি এটা মাথায়ও চলে যেতে পারে। যদি মাথায় চলে যায়, তাহলে স্ট্রোকে যেরকম আমরা দেখতে পাই, একটা রোগী অজ্ঞান হতে পারে, খিঁচুনি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ভমিটিং হতে পারে। এগুলো কিন্তু সবই আমি স্টেজ 4 এর কথা বলতেছি। সাধারণত এটি না, আমরা ব্রেস্টের ভিতরে যেটা সীমাবদ্ধ, এটি নিয়েই আমাদের মূল বিষয়। আমরা চাই যখন ব্রেস্টের ভিতরে রোগটা সীমাবদ্ধ থাকে, তখনই যেন এটিকে চিকিৎসার জন্য শরণাপন্ন। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় লজ্জায় বলতে চাচ্ছে না বা অনেক দেরি করে আসছে। একেবারে সুন্দর কথা বলেছেন আপনি। অবশ্যই এটি আমাদের এই যে প্রোগ্রাম, টিভি প্রোগ্রাম, এই যে আজকে আমাদের আয়োজন, এগুলো কিন্তু এই জন্যই। আমরা চাই এটি একটা রোগ হতেই পারে, এটিকে লজ্জা শরম করলে তো আর চিকিৎসাটা সুন্দর হবে না। সুতরাং যখনই আমাদের বুকে কোনো চাকার অস্তিত্ব পাওয়া যাবে,
এটি যেন অবশ্যই একটি সার্জন বা একটা ক্যান্সার বিশেষজ্ঞর কাছে শরণাপন্ন হওয়া যায়। সেক্ষেত্রে মানে প্রাথমিক অবস্থায় এটা ধরা পড়াটা খুবই জরুরি। প্রাথমিক অবস্থায় ধরা পড়াটা জরুরি এবং আমরা অনকোলজিস্টরা চাই এটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ুক। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এটি একদম সম্পূর্ণ আরোগ্য সম্ভব। সেক্ষেত্রে স্ক্রিনিং গুলো আপনারা কিভাবে করছেন? হ্যাঁ, এটি ঠিকই বলেছেন। স্ক্রিনিং আসলে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং এর বলতে আমরা সাধারণত যেটা করি, আমরা শুরুতে একটা আল্ট্রাসাউন্ডের সাহায্য নেই। আল্ট্রাসাউন্ড দেখি আমরা অনেকটা ধারণা করতে পারি। এখন আল্ট্রাসাউন্ড অনেক আধুনিক হয়ে গিয়েছে, সেগুলো দিয়ে ওরা বুঝতে পারে যে এটা কি সাধারণ টিউমার নাকি কোনো ক্যান্সারের টিউমার। তো এটি একটি প্রাথমিক মানে ইনভেস্টিগেশন। এর বাইরে যেগুলো আমরা করি ম্যামোগ্রাফি, অ্যাকচুয়ালি ম্যামোগ্রাফি পরীক্ষাটা সাধারণত আমরা আর একটি কথা বলতেই হয়, আমাদের ব্রেস্ট ক্যান্সার কিন্তু বয়স্কদের রোগ এবং সাধারণত 50-এর ঊর্ধ্ব মেয়েদেরই এটি হয়ে থাকে। তো আমরা এই ম্যামোগ্রাফির মাধ্যমে সাধারণত 50-এর পরে ম্যামোগ্রাফিগুলি করতে বলা হয়। আমরা 40 থেকে 50 বছর বয়স্ক মেয়েদেরকেও চাইলে আমরা ইয়ারলি বা ইভেন 2 বছর পর পর একটা ম্যামোগ্রাফির সাহায্য নিতে পারি। এই ম্যামোগ্রাফি করেও আমরা আর্লি শনাক্ত করতে পারি। এখন আরও একটি ইনভেস্টিগেশন এসে গেছে, এমআরআই। এটির মাধ্যমেও এই ব্রেস্ট ক্যান্সার আর্লি শনাক্ত করা সম্ভব। একটা কথা প্রায় শোনা যায় যে ক্যান্সার প্রথম অবস্থায় ধরা পড়ে না, এই কথাটার সত্যতা কতটুকু? একেবারেই 100% সত্য। স্পেশালি আমাদের দেশের ক্যান্সার পেশেন্টগুলো বিলম্বে আসে। আসলে এই যে একটা কথা বলেছেন না, ইতিপূর্বে একটি কুসংস্কার রয়েছে, সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে, তারপর আরও একটি বিষয় আছে, মেয়ের মারা লজ্জায় ডক্টরের কাছে এরকম একটা বিষয় নিয়ে উপস্থিত হয় না। তো এই সবগুলো মিলিয়ে আরও একটি বড় কারণ হচ্ছে অপচিকিৎসা। আসলে আমরা ক্যান্সারের চিকিৎসা বিজ্ঞান ভিত্তিক করতে চাই, কিন্তু কিছু অপচিকিৎসা আছে, আপনারা দেখবেন ঝাড়ফুঁক করতেছে কেউ, কেউ হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে, কেউ এরকম খাচ্ছে। এই অপচিকিৎসা করে প্রথমে একে গুরুত্ব দেওয়া হয় না, ওরাও এরকম নিশ্চয়তা দেয় যে ভালো হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে যেটি দেখা যায় এটি ছড়িয়ে পড়ছে বা অ্যাডভান্স ক্ষেত্রে আমাদের কাছে আসে। এই জন্যই আমাদের জোর দাবি, যখনই ব্রেস্ট ক্যান্সারে একটি চাকার অস্তিত্ব পাওয়া যায় তখন যেন অবশ্যই অবশ্যই একজন সার্জন অথবা ক্যান্সার বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়াটা খুব জরুরি। আচ্ছা, তো এখন যেটা জানতে চাচ্ছি যে আপনারা এটার চিকিৎসাটা কিভাবে করছেন বা সম্পূর্ণ চিকিৎসা আমাদের দেশে অ্যাভেলেবেল কিনা? ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা একেবারে পুরোপুরিভাবেই আমাদের দেশে বিদ্যমান। ব্রেস্ট ক্যান্সার এমনই একটি রোগ একটি, কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেকগুলো। আমি যদি চিকিৎসা ব্যবস্থার কথা বলি, এটি চিকিৎসা ব্যবস্থা 1 নম্বর সার্জারি, 2 নম্বর কেমোথেরাপি, 3 নম্বর রেডিওথেরাপি যেটা মেশিন দিয়ে চিকিৎসা করি আমরা, 4 হরমোন থেরাপি, অর্থাৎ আমরা মুখে খাওয়ার কিছু হরমোন ট্যাবলেট পাওয়া যায়, এগুলো দিই। 5 এটাকে টার্গেটেড থেরাপি বলে। এখন একেবারে লেটেস্ট সংযোজন ইমিউনোথেরাপি। এই একই রোগ একটা বা চিকিৎসা ব্যবস্থা 6 প্রকার। এটি আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই, এই 6 ধরনের চিকিৎসা ব্যবস্থাই বাংলাদেশে একেবারে অ্যাভেলেবল। আচ্ছা, একেবারে 6 ধরনের চিকিৎসাই বাংলাদেশে অ্যাভেলেবল। ঠিক আছে, আমরা এই সবগুলো চিকিৎসা সম্পর্কে জানবো, তার আগে একটি বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানে একটি সময় হলো ছোট্ট একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ হেলথ টক অনুষ্ঠানে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাবার আগে আমরা চিকিৎসার বিষয়ে কথা বলবো বলেছিলাম, আপনি 6 ধরনের চিকিৎসার কথা জানিয়েছিলেন, সেই চিকিৎসাগুলো কি কি? আমরা ব্রেস্ট ক্যান্সার রোগ একটি বা চিকিৎসা ব্যবস্থা প্রায় 6 রকমের। একটি সার্জারি, 2 কেমোথেরাপি, 3 রেডিওথেরাপি অর্থাৎ মেশিন দিয়ে চিকিৎসা, 4 হরমোন থেরাপি যেটি আমরা মুখে খাই, সাধারণত 5 বছর খাই, 5 হচ্ছে টার্গেটেড থেরাপি যেটি কেমোথেরাপির মতোই ওই সময় দিতে হয়, এবং সর্বশেষ সংযোজন হচ্ছে ইমিউনোথেরাপি। এই 6 ধরনের চিকিৎসা ব্যবস্থাই অ্যাকচুয়ালি বাংলাদেশে বিদ্যমান। আমরা সব ধরনের চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে একেবারেই সহজলভ্য, এবং বলা যেতে পারে বিদেশের তুলনায় আমাদের দেশে এখানে সহজলভ্য এবং কম দাম। আচ্ছা, সো আমরা বলতে পারি সব চিকিৎসা ব্যবস্থায় আছে। এইবার আসা যাক, আমি একটি একটি করে বলি। সার্জারি, বাংলাদেশে প্রত্যেকটা জেলা শহরে এখন সার্জারি কনসালটেন্ট আছে, মেডিকেল কলেজ তো বাংলাদেশে এখন অনেকগুলো, তো সব জায়গায় সার্জন আছে। সো আমরা চাইলেই সার্জারিতে যেতে পারি। সাধারণত 2 ধরনের সার্জারি হয়ে থাকে, একটা হচ্ছে পুরো স্তন ফেলে দিয়া, আরও একটি হচ্ছে আমরা স্তনটাকে না ফেলে শুধু টিউমার কেটে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বলা হয়। সার্জারি অংশটুকু সার্জনরাই ভালো বলবে। আমি এবার আসা যাক কেমোথেরাপি।
কেমোথেরাপি হচ্ছে সিস্টেমিক ট্রিটমেন্ট, অর্থাৎ স্যালারের মাধ্যমে একটি চিকিৎসা ব্যবস্থা। এটি আসলে আমাদের এই ব্রেস্ট ক্যান্সার অপারেশনের পরেও ফিরে আসতে পারে। এই যে যাতে ফিরে আসতে না পারে, এই জন্যই আমাদের এই কেমোথেরাপিগুলো দেওয়া। এই যদি আমরা কেমোথেরাপি দেই তাহলে রোগের ফিরে আসার সুযোগটা কমে যাবে। বাংলাদেশের একেবারে সব ধরনের কেমোথেরাপি যেগুলো ওয়ার্ল্ডের সব জায়গায় পাওয়া যায়, বাংলাদেশে এগুলো অ্যাভেলেবল। এবং একটি কোম্পানি না, এখন অনেকগুলো কোম্পানির আছে বাংলাদেশি প্লাস বিদেশি, সব কেমোথেরাপি বাংলাদেশে অ্যাভেলেবল। 3 নম্বর আসা যাক হচ্ছে রেডিওথেরাপি। এটি আসলে মেশিন দিয়ে চিকিৎসা, সবাইকে এই চিকিৎসা দিতে হয় এমনটি না। তো রেডিওথেরাপিটা যাদের আমরা পুরো বুক না ফেলে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করেছি তাদের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক। এই রেডিওথেরাপির মেশিনগুলো বাংলাদেশে একটু অপতুল আছে, তো এইটা সরকার এই ব্যাপারে আরো সচেতন রয়েছে বা অবগত আছে, চেষ্টা করতেছেন আমাদের সবগুলো মেডিকেল কলেজে যাতে রেডিওথেরাপি মেশিনগুলো অ্যাভেলেবল করা যায়। এরপর আসা যাক হরমোন থেরাপি। এটি সিম্পল, একেবারে মুখে খাওয়ার ট্যাবলেট, যেটা প্রতিদিন যেরকম প্রেশারের ওষুধ খাওয়া হয় এরকম একটি একটি করে ট্যাবলেট 5 বছর খাওয়া হয়। এটি আমাদের অনেক পরিমাণে ব্রেস্ট ক্যান্সার ফিরে আসার প্রবণতাকে ফিরিয়ে দিবে। 5 বলেছি টার্গেটেড থেরাপি। এটি আসলে টিউমার বায়োলজির সাথে সম্পর্ক, সবাই টার্গেটেড থেরাপি লাগে না। যাদের টিউমার বায়োলজি অর্থাৎ টিউমারের ধরনটি খারাপ, সেটি আমরা প্যাথোলজি অপারেশন করার পর যে বায়োপসি রিপোর্ট থেকে ধারণা করতে পারি। তো সবার ক্ষেত্রে এই টার্গেটেড থেরাপি জরুরি না। একেবারে সর্বশেষ সংযোজনা ইমিউনোথেরাপি, যেটি ওয়ার্ল্ডে একেবারেই সদ্য এসছে, অবাক করা কাণ্ড হচ্ছে এটিও বাংলাদেশে বিদ্যমান। সুতরাং আমি একভাবে বলতে পারি সবগুলো চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান। এবং আমি এই এটিএন নিউজের মাধ্যমে দর্শকদের জানাতে চাই, অযথা দৌড়দৌড়ি না করে, অযথা সময় ক্ষেপণ না করে, আমরা বাংলাদেশে যেহেতু সব চিকিৎসা ব্যবস্থা আছে, এটি আপনারা এই সুযোগটি আপনারা নিতে পারেন। জি, যদিও আমাদের দেশে সব চিকিৎসা বিদ্যমান, তবু আপনার কাছে একটু বলতে চাই যে আমাদের দেশে কিন্তু ক্যান্সার শুনলেই দেশের বাইরে যাওয়ার একটা প্রবণতা আছে, যে আমাদের দেশে কেমন নিতে চাইছেন না, কেমন নিতে হয়তো দেশের বাইরে যেতে যাচ্ছে, বা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও তাদের ভরসাটা বেশি। এটার কারণটা কি? আস্থাহীনতা কেন? না, এটি আস্থাহীনতার বিষয়টা যদি আপনি বলেছেন, এটি একদম উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, আমরা হয়তোবা ওই এই মানে অপটিমাম কাউন্সেলিং করতে পারি নাই, এটা একটা বিষয়। একটি লোক বাইরে যাওয়ার কথা না, তো এখানে সব চিকিৎসা আছে, কেন যাবে? তো বাংলাদেশে কিন্তু সবসময় বলা যেতে পারে কিছু আছে যেটি কুসংস্কার, যেখানে চিকিৎসা দেওয়া যাবে না, এটি একটি বিষয়। কারো একটু বিদেশপ্রীতি কিন্তু আমাদের অন্যান্য জাতির তুলনায় একটু বেশি। আমরা একটা টুথপেস্ট ব্যবহার করতে চাইলেও মনে করি যে না, বাংলাদেশিটা দরকার নেই, ইন্ডিয়াতে করি। এটি একটি মানসিকতার কোয়েশ্চেন। আমাদের এই সমস্ত মানসিকতা পরিহার করতে হবে। আর আমরা যারা অনকোলজিস্ট, হ্যাঁ ইয়েস, আমাদেরকেও আস্থা আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে দেশে বসেই আমরা চিকিৎসা দিতে পারি। আসলে চিকিৎসা ব্যবস্থা মানুষ প্রথমে যেইভাবে যায়, তখন যাওয়ার পরে কিন্তু ওরা বুঝতে পারে যে না, মোরালেস চিকিৎসা ব্যবস্থা একই রকম। ওখানে অনেকে আবার ফিরে এসে বলে আমরা গেছিলাম তো আলাদা তো কিছু দেখলাম না। আসলে আলাদা কিছু নাই, এগুলো একেবারে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা ব্যবস্থাই বাংলাদেশে রয়েছে। তো তারপরও কিছু কিছু ফ্যাসিনেশন, উচ্চবিত্তরা চিন্তাই করে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে চিকিৎসা করব, যারা মধ্যবিত্ত তারা চিন্তা করে আরেকটি দেশে যাব। আসলে এগুলো শুধু হয়রানিই হয় বলে আমার ধারণা। এখান থেকে যে বিরাট একটা রেজাল্ট নিয়ে আসে তা কিন্তু না। এই চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে যদি ধৈর্য ধরে সম্ভব করা যায়, তাহলে আমি মনে করি সেম রেজাল্ট পাওয়া সম্ভব। আপনাকে সঠিক জায়গায় সঠিক ডক্টরের কাছে তো যেতেই হবে। এখন জানতে চাইছে যে এই রোগের ক্ষেত্রে ঝুঁকির মধ্যে কারা কারা আছে, বা এর কারণগুলো কি? এটি আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলো ঝুঁকি রয়েছে, যাদেরকে এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকবে। এগুলোকে আমরা, যারা এই সমস্ত ঝুঁকিতে রয়েছে তাদের ভিতরে আমরা বলতে পারি, যাদের এই মেয়েদের যে পিরিয়ড শুরু হয়, যাদের পিরিয়ডটা আর্লি শুরু হয়েছে, অথবা মেয়েদের এক সময় তো পিরিয়ডটা বন্ধ হয়ে যায়, যাদের দেরিতে শুরু হয়েছে, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি, যে সমস্ত মেয়েদের প্রথম বাচ্চাটা অনেক বিলম্বে আসছে, যে সমস্ত মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছে না, এদের কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারের সুযোগটা, এরা বেশি পরিমাণে ঝুঁকিতে রয়েছে। এর বাইরেও যারা একটু ওবেস, অর্থাৎ ওবেসিটি যাদের, তাদেরকে বেশি হতে পারে। যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করতেছে, এগুলো গেল কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আরও একটি বড় রয়েছে একটা জেনেটিক ফ্যাক্টর, যেগুলো আমরা পরিবার থেকে আসতে পারে। এবার করে মা, খালা যাদের ব্রেস্ট ক্যান্সার আছে, ওই মেয়েগুলো কিন্তু ঝুঁকিতে রয়েছে, অর্থাৎ এটা পারিবারিকভাবে আসতে পারে। তো তাদেরকে আরো বেশি সচেতন থাকতে হবে। আরো কিছু জেনেটিক বিষয় আছে, আমরা BRCA1, 2 বলি, এগুলো জেনেটিক বিষয়। আসলে দুটো কারণ, একটা জেনেটিক কারণ, একটা এনভায়রনমেন্টাল কারণ। আমি এনভায়রনমেন্টাল কারণগুলো বলেছি। এছাড়াও আরো যেটা হতে পারে, যারা ছোটকালে যাদের বুকে রেডিওথেরাপি পেয়েছে অন্য কোনো কারণে, তাদেরও এই প্রবণতা বা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি রয়েছে।
আপনি বিভিন্ন ধরনের চিকিৎসার কথা আমাদের বললেন, এই চিকিৎসাগুলো আমাদের দেশে ব্যয়বহুল কিরকম বা সবাই এটা অ্যাভেল করতে পারে কিনা এ ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, ইয়েস। প্রথম হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, সার্জারি, এটি প্রাইম চিকিৎসা। তো সার্জারি তো আমাদের সরকারি হসপিটালেও করা যেতে পারে, যার অর্থর অভাব আছে সে সরকারি হসপিটালের সুযোগটা নিতেই পারে। বাংলাদেশে আমি ঢাকা মেডিকেলে আছি, ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন সার্জারি হচ্ছে, সো এই সুযোগটা নিয়ে যেতে পারে। ঢাকা মেডিকেল কলেজে সব ধরনের সুযোগই তো রয়েছে, সো এটি ব্যয়বহুল না। এইবার আসা যাক দ্বিতীয় কেমোথেরাপি। কেমোথেরাপি আসলে অনেকভাবে আছে, এটি 2000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত আছে। এর অর্থ কিন্তু 2000 টাকাটা যে খারাপ আর ওইটা ভালো এরকম কি বলার নাই, প্রত্যেকটাই ব্রেস্ট ক্যান্সার জন্য অ্যাপ্লিকেবল। তো আমরা রোগী ভেদে বা সামর্থ্য অনুযায়ী আমরা সিলেক্ট করে ফেলি যে কোনটা তার জন্য সহজ হবে। আমি একটা দামি কেমোথেরাপি শুরু করলাম, একটা রোগীর অর্থ নেই, তো এটা তো হবে না। এটি কিন্তু কাউন্সিলিং এর বিষয়, এটি কিন্তু অনকোলজিস্টের বিষয় যে তার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, আমরা যেন টোটাল চিকিৎসা ব্যবস্থা কমপ্লিট করতে পারি। আসলে ফার্স্ট দিনেই আমি মনে করি টোটাল ট্রিটমেন্ট প্ল্যানটা তার করা উচিত। আমি এই যে তাকে কি করব, সার্জারি করব, কেমো দিব, রেডিয়েশন দিব, 5 বছর ট্যাবলেট খাবো, এতগুলো কথা প্রথম দিনেই প্রত্যেকটা ক্যান্সার পেশেন্টের জানা উচিত। শুরুতে আমরা একেবারে বড় একটা হসপিটালে যাই অপারেশন করে সমস্ত টাকা শেষ করলাম, পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে আমরা একটা ছোট্ট কেমো দিতে পারলাম না। তো এটি হওয়া উচিত না। প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি প্রথম দিনেই তার প্ল্যানিং হওয়া উচিত। তাকে কিভাবে যুদ্ধ, আসলে ক্যান্সারের চিকিৎসাটা যুদ্ধ, তার যুদ্ধ করতে কি লাগবে, কতদিন যুদ্ধ করতে হবে, এটি প্রত্যেকটা ক্যান্সার পেশেন্টের প্রথম দিনেই জানা উচিত, যাতে করে সে মেন্টালি প্রিপারেশন এইভাবে যাতে চিকিৎসা হতে পারে। আমি মনে করি কাউন্সেলিং খুব ইম্পর্টেন্ট। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং এই তথ্যগুলো শেয়ার করেছেন। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজের সমস্ত দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, হেলথ টক অনুষ্ঠান আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।